সাম্প্রতিক যে আমাদের র্যাবের কর্মকাণ্ড এই সকল বিষয়ে আলোচনা করব। শুরুতেই আমাদের গতকালকে একটি গুলশানে জোড়া খুনের একটি ঘটনায় একজনকে গ্রেফতার করেছি আমরা, সেই বিষয়ে প্রথমে আমি মিডিয়া ব্রিফিং করব। এরপরে আমাদের যে সামনে পূজা আছে এবং আমরা বিভিন্ন সময় যাদেরকে গ্রেফতার করেছি আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়ে এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এই সময় যাদেরকে বিভিন্ন সময় যারা এখানে গুলিবর্ষণ এবং হুকুমদাতা ছিল তাদেরকে কীভাবে গ্রেফতার করেছে এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব। সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত 28শে অক্টোবর 2024 তারিখে রুমন একটি চায়ের দোকানে কাজ করত। তার যে সেই চায়ের দোকানের যে মালিক সেই রফিকুল ইসলাম শিকদার এবং সেখানে আরেকজন কর্মরত ছিলেন সাব্বির, যাদের বাড়ি মূলত বরিশাল এবং ময়মনসিংহ এলাকায়। সেখানে যে আমাদের যে আসামি রুমন, সে মূলত সেখানে 7 থেকে 15 দিন পূর্বে সেখানে চাকরি নেয়। চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একসাথে সেখানে থাকেন এবং সেই বাসার পিছনে একটা জায়গাতে তারা একসাথে বসবাস করতেন। পরবর্তীতে সেই যে দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল নিবাসী, তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির 15 বছর বয়সী তাদেরকে তারা হত্যা করবে। এরই ধারাবাহিকতায় তারা গত 26শে সেপ্টেম্বর তারা রাত 2টার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা 28 তারিখে উদ্ধার করি। পরবর্তীতে আমরা জানতে পারি যে না, তার রুমনের দেওয়া স্বীকারোক্তির মতে সেখানে আরও 2জন ব্যক্তি ছিল যাদের সাথে এই মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল, কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেনা অবস্থায় ছিল। এই কারণে বাকি যে 2জন আসামি, একজন হচ্ছে সাব্বির, ফয়সাল এবং আরেকজনের নাম আমরা এখনও সংগ্রহ করতে পারিনি, যাকে মূলত রুমন এখনও চেনে না, কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই 2জন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল, যে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল, বাসার যে মালামালগুলি ছিল, এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় এবং সেইগুলি কিশোরগঞ্জে নিয়ে যায়। পরবর্তীতে আমাদের র্যাব 7 এবং র্যাব 1-এর একটি যৌথ অভিযানিক দল, তাকে আমরা মূলত কিশোরগঞ্জে ফলো করি এবং কিশোরগঞ্জ থেকে সে পরবর্তীতে আমাদের উপস্থিতিতে টের পেয়ে সে পরবর্তীতে চট্টগ্রামে চলে যায়। চট্টগ্রামে হালিশহর থেকে পরবর্তীতে আমরা এই রুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সে আমাদের কাছে তার তথ্য মতে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডের সাথে আরও যে 2জন ব্যক্তি জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা অচিরে তাদেরকে ধরতে পারবো। এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে আমাদের সাম্প্রতিক সময়ে যে র্যাবের যে আভিযানিক সাফল্য, অতীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় 1170 জনকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। এর ভিতরে আমরা মূলত যেটিকে প্রায়োরিটি দিচ্ছি, আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই, যেখানে ছাত্র জনতার উপরে যে গণ অভ্যুত্থান সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই। সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে, র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার, তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় 10 জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল। ইভেন আমরা দেখতে পেয়েছি সেখানে AK-47 সদৃশ্য কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরও প্রায় 30 থেকে 40 জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতা নিয়ে আসবো। এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ের যে সকল নেতারা ছিলেন যারা হুকুমদাতা হিসেবে তাদের নামে বিভিন্ন ধরনের মামলা আছে, এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় 39 জন বড় পর্যায়ের নেতা, তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়াও একটি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছিল যার মাধ্যমে মূলত অবৈধ অস্ত্র যেগুলি
সারা বাংলাদেশে ছড়িয়েছিল এবং বিভিন্ন থানা বা বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুণ্ঠনকৃত যে সকল অস্ত্র অ্যামুনেশন ছিল সেগুলো উদ্ধারের জন্য কিন্তু আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করছিলাম। এছাড়া একটি নির্দিষ্ট সময় দেওয়া ছিল যেখানে সরকার বলেছিলেন যে যাদের বৈধ অস্ত্র আছে তাদেরকেও কিন্তু সেগুলি জমা দিতে হবে। সেখানেও আমরা দেখেছি অনেকেই কিন্তু সে সকল বৈধ অস্ত্র অনেকেই জমা দেয় নাই। সেই সকল অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র যেগুলো পরবর্তী অবৈধ ঘোষণা করা হয় সেগুলো উদ্ধার অভিযানে এখন পর্যন্ত আমরা প্রায় 219টি অস্ত্র, 45টি ম্যাগাজিন এবং 10,738 রাউন্ড গোলাবারুদ এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখন আমি আপনাদেরকে সংক্ষেপে একটু আমাদের যে শারদীয় দুর্গাপূজা এই বিষয়ে আমাদের র্যাব কর্তৃক যে বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম আমরা গ্রহণ করেছি সেই বিষয়ে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় 31,461টি পূজা মণ্ডপ রয়েছে, যেটা সারা বাংলাদেশ ব্যাপী। আমাদের সারা বাংলাদেশে যে 15টি ব্যাটালিয়ন আছে তাদের সবার মাধ্যমেই যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য 10টি 15টি করে কোনো জেলায় আমরা দেখতে পাচ্ছি যে 10,000-এর মতো পূজা মণ্ডপ আছে। তো সেই সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসেবে আমরা মূলত স্ট্রাইকিং হিসেবে থাকবো। যদি কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো তাদেরকে দেওয়া আছে। আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি 10টি থেকে 15টি করে পূজা মণ্ডপের জন্য একটি ফোকাল পয়েন্ট করা আছে। সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো ধরনের তথ্য পাই আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি। যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতার বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব। এছাড়াও আমাদের র্যাবের যে ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ডো ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয়। এবং যেগুলো বড় বড় পূজা মণ্ডপ আছে সেখানে সুইপিং করার জন্য আমাদের ডগ স্কোয়াডকে নিয়োজিত করা হবে। এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিকভাবে নজর দেওয়া হবে। আপনারা জানেন যে এই শারদীয় দুর্গাপূজায় মূলত যে তিথির যে সময়টা এটা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে। তো সকাল এবং সন্ধ্যাকে টার্গেট করে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করব। এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় অব্যাহত আছে। আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে, কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে, বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখব এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকব। জি, আমাদের যে সাইবার পেট্রোলিং বলি আমরা আমাদের র্যাবের পক্ষ থেকে আমাদের সাইবার পেট্রোলিং অব্যাহত আছে। যেখানে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বা গুজব দেখতে পাচ্ছি সেগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং সেখানে জানানোর মাধ্যমে আমরা সেই সকল গুজবকে যাতে প্রতিহত করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। জি, আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছি। আমি আপনাদেরকে যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখানে যে ধরনের ভিডিও ফুটেজ ছিল সেখানে অনেকেই আমরা হেলমেট পরিহিত অবস্থায় দেখেছি এবং আমরা পরবর্তীতে বিভিন্ন যাচাই বাছাই এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা তাদের পরিচয় নিশ্চিত করেছি এবং পরিচয় নিশ্চিত করার পরে আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করেছি। আপনি দেখতে পারবেন যে এই যে জহুরুল ইসলাম রুবেল, তার মাথায় কিন্তু হেলমেট আছে, আরও ছবি আছে আমাদের এখানে, সবগুলি নেই, যেখানে তাদেরকে পরবর্তীতে আমরা চিহ্নিত করি এবং তাদের কাছে থেকে যে সকল অস্ত্র তারা এই সকল কার্যক্রমে ব্যবহার করেছিলেন সেগুলোও কিন্তু আমরা উদ্ধার করেছি। জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময় কিন্তু বিভিন্ন বাহিনী থেকে বিভিন্ন জনগণ যারা এই সকল কাজ করেছে তারা কিন্তু পালিয়ে গিয়েছিল এবং এছাড়াও আমরা দেখব যে অনেকেই কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু কর্মবিরতিতে গিয়েছিল, কিন্তু আমাদের র্যাব ফোর্সেসের কিন্তু কোনো সদস্য কোথাও কোনো কর্মবিরতি করেনি বা কেউ কিন্তু কোথাও পালিয়ে যায়নি। এবং এখানে আমি বলতে চাই আপনি যে পয়েন্টটা বললেন যে আমাদের যে সকল সিসিটিভি ফুটেজ আছে, আমাদের যে সকল অস্ত্র ইন আউট রেজিস্টার আছে, তারপর যেখানে রেজিস্টারগুলি আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে, তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি হ্যাঁ আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এবং আপনি যেটা বললেন যে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী, আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই। যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিব, বাট আমরা কিন্তু কোথাও আমরা র্যাব বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই। এইটি মূলত কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে যাতে এই বিষয়ে কিন্তু যদি মানে এই কাজটাকে আরও বেগবান করা যায়, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপার্টকে নেওয়া হচ্ছে যারা বিভিন্ন পর্যায়ে যারা এই সকল তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য বলা হয়েছে।
সেখানে সরকার এটা ভালো মনে করেছে, তাই এটা করেছে। আর আপনি যেটা বললেন যে মোহাম্মদপুরে জোড়া খুন, এই বিষয়ে আমাদের যে র্যাব 2 এর যে যারা আছেন তারা এই বিষয়ে কাজ করছেন। আমরা এই বিষয়ে আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাকে একটি স্ট্যাটিস্টিক্স দিলাম যে আমরা প্রায় 1170 জনকে গ্রেফতার করেছি, আমরা 200-র উপরে অস্ত্র উদ্ধার করেছি। সো এর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আমরা আসলে কতটা অ্যাক্টিভ আছি। এবং আমরা কিন্তু গতকালকেও আপনারা যদি দেখবেন, গতকালকের খবর বা প্রতিদিনই কিন্তু আমাদের কিছু না কিছু অ্যাচিভমেন্ট আছে। আমরা প্রায় বড় পর্যায়ের 39 জন নেতাকে কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছি। আমাদের কিন্তু প্রত্যেকটা জেলাতেও কিন্তু আমাদের কিন্তু ক্যাম্প নেই, আমাদের মাত্র 44টা জেলাতে কিন্তু আমাদের ক্যাম্প আছে। সারা বাংলাদেশে 64টা জেলা, সেখানে কিন্তু আমাদের 20টা জেলাতে কিন্তু কোনো ক্যাম্পই নেই। এবং আমাদের একটা ক্যাম্পের যে জনবল, এটা অত্যন্ত মূলত আমরা বড় বড় কাজগুলি নিয়েই আমরা কাজ করতে চাই। এবং আমাদের যে ম্যান্ডেটেড টাস্ক আছে, অস্ত্র মাদক এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবং সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু এই যে আপনি ছিনতাই মাদকের কথা বললেন, আমরা কিন্তু ওই যে র্যাব 2 এর যে এখানে জেনেভা ক্যাম্প, সেখানেও কিন্তু আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি। সেখান থেকে কিন্তু আমরা এই ধরনের যে যারা এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করেছি। এবং সারা বাংলাদেশেই কিন্তু এই কার্যক্রম বা এই অভিযান পরিচালিত হচ্ছে। তো সেখান থেকে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং শুধু এইটাই না, আপনি জানেন যে আমাদের কিন্তু আশুলিয়া বা বাইপাইল এই সকল এলাকায় কিন্তু কিছুটা অস্থিরতা আছে, সেখানেও কিন্তু র্যাব ফোর্সেস কিন্তু কাজ করে যাচ্ছে যাতে সাধারণ মানুষ এবং সকলের জীবনযাত্রা সহনীয় পর্যায়ে আনা যায়। যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা সর্বদা প্রস্তুত আছি, আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। এখানে উদাসীনতা বা গাফিলতা আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের যে কর্মপরিধি, সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি। এরপরও কিন্তু আসলে এই ধরনের সমাজে ক্রাইম থাকবে বলেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আছি। ক্রাইম যদি নীল হয়ে যেত তাহলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার ছিল না। এটা একটা হাইপোথেটিক্যাল কথা, বাট আমি যেটা বলতে চাই যে আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে চেষ্টা করছি। এখানে আমাদের উদাসীনতা বা গাফিলতির কোনো প্রশ্নই ওঠে না।